হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সোমনাথ স্যার। তা আজকে ব্যাকরণের একটা বিষয় বা টপিক বলতে পারো সমাস নিয়ে আলোচনা করব। তো যারা প্রাইমারির টেট পরীক্ষা দেবে, ক্লাস 10 বা যারা মাদ্রাসা সার্ভিস কমিশন বা SLST যাই বলো না কেন, ব্যাকরণের সবথেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক বলতে পারো সমাস। তো তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে সমাস শিখতে লাগে 6 মাস। একেবারে ভ্রান্তি ধারণা। আমরা সমাসের ক্লাসগুলো বিস্তারিতভাবে আলোচনা করব এবং টেকনিক্যালভাবে যে কিভাবে সমাসটা পড়লে আমরা সমাস খুব সহজেই শিখতে পারবো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আশা করছি সমাসের উপর হয়তো 3টে থেকে 4টে ক্লাস লাগবে। তো আজকে দেখো সরাসরিভাবে চলে এসেছে সমাস। তাহলে প্রথম প্রশ্ন, সমাস কি বা সমাস শব্দের অর্থ কি বা সমাস কাকে বলে? ক্লিয়ার? তো দেখো আমি বোর্ডে এখানে লিখে রেখেছি যে প্রথমে হচ্ছে যে সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। আমরা অনেক সময় কি হয় যে পুরো কথা না বলে সংক্ষেপে আমরা অনেক কথা বলি। যেমন মাটি ভেদ করে যা উপরে ওঠে, কি বলি আমরা? উদ্ভিদ। তো এই যে এত বড় কথা আমরা না বলে বললাম যে উদ্ভিদ যা মাটি ভেদ করে ওপরে ওঠে। কিংবা আমরা অনেকে হাত ঘড়ি সবাই পড়ি, তা হাত ঘড়ি এই শব্দটা আমি এইভাবে ভেঙে বলা যায় হাতে বাঁধার বা পরার ঘড়ি। কিংবা সবথেকে একটা ভালো উদাহরণ ঘর জামাই। ঘর জামাই শব্দটা আমরা সকলেই পরিচিত। তাহলে যদি বলা হয় ঘরে আশ্রিত বা পালিত জামাই, তাকে আমরা ঘর জামাই বলি। তাহলে এই যে এত বড় পুরো বাক্য যে ঘরে আশ্রিত বা ঘরে পালিত জামাইকে আমরা বলছি যে ঘর জামাই। তাহলে সেই বাক্যটাকে পুরোটা না বলে আমরা হঠাৎ করে বা সংক্ষেপে বলে দিলাম যে ঘর জামাই। যেমন এখানে একটা উদাহরণ লিখি, যেমন ধরো রুই মাছ। রুই মাছ, তাহলে এই রুই মাছকে যদি আমরা এখানে বিশ্লেষণ করি তাহলে এরকম বলতে পারি যে রুই নামক মাছ, তাই তো? তাহলে রুই নামক মাছ, এই যে পুরো বাক্যটা না বলে আমরা কি বললাম না, আমরা একে সংক্ষেপে বললাম যে রুই মাছ। তাহলে এটাই হচ্ছে আমাদের যে সমাস। তাহলে সমাস শব্দের অর্থ আমরা জেনে গেলাম সংক্ষেপ। যদি তোমাদের প্রশ্ন বা পরীক্ষাতে যদি তোমাদের প্রশ্ন আসে যে সমাস শব্দের অর্থ কি, তাহলে তোমরা লিখবে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। দেখবা প্রাইমারিতে বা ক্লাস 10-এ যারা আবার পরীক্ষা দেবে ক্লাস 10-এর ক্ষেত্রে, তো সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। ক্লিয়ার? সমাস শব্দের অর্থ। এবার চলে আসবো ব্যুৎপত্তি। ব্যুৎপত্তি মানে সমাস শব্দের যে উৎপত্তি, কি থেকে সেই সমাস শব্দটার উৎপত্তি হয়েছে সে আমরা ব্যুৎপত্তি। দেখো ব্যুৎপত্তি হচ্ছে সম, দাগটাকে বলে পূর্বক, অস ধাতু যুক্ত অ সমান হচ্ছে সমাস। সমান সমাস। তাহলে কি হলো না, সম পূর্বক অস ধাতু, এটা হচ্ছে ধাতু চিহ্ন, সম পূর্বক অস ধাতু যুক্ত অ বা এটা ঘঞ্জ বলে, সমান হচ্ছে সমাস। তাহলে এইটা হচ্ছে সমাসের ব্যুৎপত্তি। যদি পরীক্ষাতে দেয় যে সমাসের ব্যুৎপত্তি কি, অপশন দিতে পারে যে সমাস শব্দের ব্যুৎপত্তি কি, নিচের কোনটি সমাস শব্দের ব্যুৎপত্তি, হয়তো 4টে অপশন দিয়ে দিল। তাহলে সম পূর্বক অস ধাতু যুক্ত অ সমান হচ্ছে সমাস। তাহলে এটা গেল সমাস শব্দের ব্যুৎপত্তি। তাহলে এই যে দেখো এখানে অস ধাতুর অর্থ হচ্ছে হওয়া। কি বললাম? অস ধাতুর অর্থ হচ্ছে হওয়া। অর্থাৎ সমাস শব্দের যদি ব্যুৎপত্তি অর্থ বলে কি হয়, তাহলে সমাস শব্দের ব্যুৎপত্তি অর্থ হচ্ছে একীভূত হওয়া বা সমান হওয়া। কি বললাম? সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে একীভূত হওয়া বা সমান হওয়া। যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন পড়ে সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, তখন তোমরা এটাই বলবে যে সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে একীভূত হওয়া বা সমান হওয়া। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা প্রথমে সমাস শব্দের অর্থ জানলাম, তারপরে আমরা এর ব্যুৎপত্তি জানলাম। এবার আমরা সংজ্ঞায় যাব। সংজ্ঞাটা কি বলছে দেখো, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত করলে বা এক পদী পড়নকে বলা হচ্ছে সমাস। তাহলে সমাসে কি হচ্ছে যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত। এখানে আমি একটা বাক্য লিখেছি দেখো,
যে রুই নামক মাছ, অর্থাৎ যে প্রত্যেকটা পদের সঙ্গে একটার একটা অর্থ রয়েছে। তাহলে বলছে যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে অর্থ সম্বন্ধযুক্ত রয়েছে। যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুটো থাকতে পারে বা দুইয়ের অধিক সেই পদ থাকতে পারে। তাই বলছে দুই বা ততোধিক, দুই বা তার বেশি পদ মিলে যখন এক পদে পরিণত হলো, দেখো দুই বা তার বেশি পদ যখন এই যে এক পদে পরিণত বা এক পদে পরিণত হলো, তখন এটাকে আমরা কি বললাম, যে সমাস। এটাকেই বললাম যে সমাস। ক্লিয়ার? তাহলে সমাস শব্দের সংজ্ঞাটা এটাই দাঁড়ালো, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ যখন কি হলো না এক পদে যখন পরিণত হলো, এই এক পদে পরিণত করাকে বললাম যে সমাস। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা সমাসের সংজ্ঞা জেনে নিলাম। আচ্ছা, সমাসের কাজটা কি? সমাস কেন ব্যাকরণে ব্যবহৃত হয়? সমাসের কাজ কি? সমাস বাক্যকে শ্রুতিমধুর করে বা সুশ্রাব্য করে তোলে। তাই বলছে সমাস বাক্যকে সংক্ষিপ্ত এবং সুশ্রাব্য করে তোলে। তাহলে সমাসের কাজ হচ্ছে সংক্ষিপ্ত করা। যে প্রথমেই বলেছি দেখো, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। তাহলে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা বা বাক্যকে সুশ্রাব্য করে তোলে। ক্লিয়ার? এবার আছে ব্যাকরণে কোন প্রসঙ্গে এর আলোচনা। তাহলে ব্যাকরণে কোন প্রসঙ্গে আমরা সমাসের আলোচনা করি? দেখো, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ যখন তাকে আমি এক পদে পরিণত করলাম, অর্থাৎ এই এক পদীকরণের ক্ষেত্রেই আমরা এর ব্যবহার ব্যাকরণে। তাহলে তোমরা এটুকুই লিখবে ব্যাকরণে, যে ব্যাকরণে কোন প্রসঙ্গে আলোচনা, না দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করতে বা এক পদীকরণের ক্ষেত্রে এই সমাসের ব্যবহার। আবার বলছি দেখো, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করা বা এক পদে পরিণত করার ক্ষেত্রে এই সমাসের আলোচনা। তাইলে গেল যে ব্যাকরণে কোন প্রসঙ্গে সমাসের আলোচনা। তাহলে এখানে জানলাম সমাসের অর্থ, ব্যুৎপত্তি, সংজ্ঞা, কাজ এবং ব্যাকরণে সমাসের আলোচনা। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এবার দেখো এখানে সমাসের ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় এখানে জানতে হবে। যেমন যেগুলোকে বলছে সমাসের দেহ গঠনকারী অঙ্গ, সেই সমাসের দেহ গঠনকারী অঙ্গর ক্ষেত্রে আমাদেরকে সমস সমান পদ কি, তারপরে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাসবদ্ধ পদ, এগুলো আমাকে জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে যে দেখো এখানে একটা উদাহরণ লিখি আমি, যে গঙ্গা জল লিখলাম। গঙ্গা জল, গঙ্গা জল বলতে আমরা সবাই বুঝি গঙ্গা জল। তাহলে এই গঙ্গা জলটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে, গঙ্গার জল, গঙ্গার জল, গঙ্গার জল। তাহলে এখানে দেখো যে এই যে গঙ্গা জলকে যখন ভাঙলাম, তাহলে এই পুরোটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য, পুরোটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। হয়েছে? পুরোটাকে কি বললাম, যে ব্যাস বাক্য। তাহলে দেখো যে যদি বলে যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে আবার বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ক্লিয়ার? তাহলে যে সমাসবদ্ধ পদ, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। তাহলে যদি বলে প্রশ্নতে যে স্যার ব্যাস বাক্য কাকে বলে, তাহলে বলবা এই সমাসবদ্ধ পদকে, কি বললাম দেখে, এই সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে বলা হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে এই যে গঙ্গার জল, এই গঙ্গার জল, এই পুরোটা হচ্ছে আমার ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ক্লিয়ার? যদি পরীক্ষাতে বলে যে ব্যাস বাক্য কাকে বলে, তাহলে তোমরা এটাই লিখবে যে সমাসবদ্ধ পদকে, এই সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যদি উল্টো দিক থেকে এটা বলা হয়, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যকে যখন আমরা এক পদে পরিণত করছি তখন তাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ। এটার উল্টোটা হচ্ছে এটা। তাহলে কি বললাম, যে ব্যাস বাক্যকে বা আমার সেই বিগ্রহ বাক্যকে যখন আমি এক পদে পরিণত করছি তখন তাকে আমি কি বললাম, যে সমাসবদ্ধ পদ। তাহলে আমার ব্যাস বাক্য কি, সমাসবদ্ধ পদ। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো এই যে ব্যাস বাক্যটা আছে গঙ্গা জল, আমি যদি এখানে লিখি যে গঙ্গার জল, এটা কি পেয়েছিলাম, এই গঙ্গার জলটাকে আমি কি পেয়েছিলাম, না ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্যতে গঙ্গার একটা শব্দ, জল একটা শব্দ। তাহলে দেখো গঙ্গা এবং জল এই যে এক একটা শব্দ, এই এক একটা শব্দকে বলা হচ্ছে সমস সমান পদ, সমস সমান পদ। তাহলে এটাও সমস সমান পদ, এটাও হচ্ছে সমস সমান পদ।
সমসমান পদ। তাহলে দেখো এখানে তিনটে বিষয় জানলাম। 1 নম্বর সমাসবদ্ধ পদ জানলাম, 2 নম্বর ব্যাসবাক্য জানলাম, 3 নম্বর হচ্ছে আমি সমসমান পদ সমাসবদ্ধ পদ জানলাম, ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য জানলাম, আর একটা হচ্ছে সমসমান পদ। তাহলে দেখো যে গঙ্গার এটা হচ্ছে সমসমান পদ আর জল হচ্ছে সমসমান পদ দুটোই। তাহলে তিনটে সঙ্গে কি জানলাম, যে সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে বলা হচ্ছে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। উল্টো দিক থেকে দেখো, ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্যকে যখন এক পদে পরিণত করছি তখন সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ, আর এই ব্যাসবাক্যের অন্তর্গত এক একটি পদকে বলা হচ্ছে সমসমান পদ। কি বললাম, ব্যাসবাক্যের অন্তর্গত এক একটি পদকে বলা হচ্ছে সমসমান পদ। এখানে আরেকটা জিনিস দেখে নাও, এই গঙ্গার জল, গঙ্গা আগে আছে, জল কিসে আছে, পড়ে আছে। তাহলে যেহেতু গঙ্গার শব্দটা আগে আছে তাই একে আমরা বলবো পূর্বপদ। কি বললাম, পূর্বপদ। অর্থাৎ ব্যাসবাক্যের আগের পদটাকে পূর্বপদ, আর ব্যাসবাক্যের এটা পড়ে আছে এটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। উত্তরপদ। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? 5খানা এখানে আমরা জানলাম। 1 নম্বর জেনেছি সমাসবদ্ধ পদ, 2 নম্বর জানলাম ব্যাসবাক্য, 3 নম্বর জানলাম আমরা সমাস সমান পদ, 4 নম্বর জানলাম আমরা পূর্বপদ, আর 5 নম্বর হচ্ছে পরপদ বা উত্তরপদ। আগে আছে ব্যাসবাক্যের আগের পদ বলে পূর্বপদ, আর পরে আছে বলে পরপদ বা উত্তরপদ। আর একটা জিনিস এখানে আলোচনা হয় যেটা সমসমান বিষয়ক অন্য পদ। সমসমান বিষয়ক অন্য পদ, যেমন বিনা পানি, বিনা পানিকে যদি ব্যাসবাক্য করি তাহলে কি হবে, বিনা পানিতে জার বা জাহার। বিনা পানিতে জার বা জাহার। ধরো আমি একটা উদাহরণ লিখছি এখানে, এটা মুছে দিলাম, তাহলে 5টা অংশ। তাহলে বিনা পানি ধরো লিখি, যদি বিনা পানি, বিনা পানি, তাহলে এটা কি হবে, বিনা পানিতে জার। তাহলে দেখো এটা কি পূর্বপদ, তাই তো, এটা পরে আছে বলে পরপদ, পরপদ বা এটাকে আমরা উত্তরপদ বলি, আর এটা হচ্ছে পূর্বপদ। তাহলে যে জার যেটা থাকলো, এই জারটাকে আমরা বলি যে সমসমান বিষয়ক অন্য পদ। যেমন পিতা ও পুত্র, মাঝখানে ও আছে, ওটা কি হচ্ছে সংযোগ অব্যয়, সেই সংযোগ অব্যয়টাকে আমরা সমসমান বিষয়ক অন্যান্য পদ আমরা বলতে পারি। তাহলে এখান থেকে যে সমাসের যে দেহ গঠনকারী অঙ্গ, সেখানে আমরা সমসমান পদ জানলাম, ব্যাসবাক্য বিগ্রহ বাক্য জানলাম, সমাসবদ্ধ পদ জানলাম, আর পূর্বপদ এবং পরপদ আমরা জানলাম। তাহলে এই অংশটুকুটা তোমরা একটু লিখে নাও। দেখো তাহলে এবার আমরা সমাসের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখো যে সমাসের যে শ্রেণী বিভাগ, যে সমাসকে কয় ভাগে ভাগ করা যায় বা কত প্রকারের ভাগ হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। কারণ প্রাইমারি টেট বলো বা বোর্ডের পরীক্ষা বলো, এই শ্রেণী বিভাগটা বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। তাহলে প্রথমেই দেখো যে সংস্কৃত ব্যাকরণ মতে বা সংস্কৃত বৈয়াকরণ মতে, বা এটাকে বলা হয় চতুষ্টয়বাদীদের মতে। তাহলে চতুষ্টয়বাদী বা সংস্কৃত বৈয়াকরণ মতে সমাস 4 প্রকার, লিখে রাখবা, সমাস 4 প্রকার সংস্কৃত বৈয়াকরণ বা চতুষ্টয়বাদীদের মধ্যে। কি কি? দ্বন্দ্ব, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি আর অব্যয়ীভাব। পরীক্ষাতে আসতে পারে যে সংস্কৃত ব্যাকরণ মতে বা চতুষ্টয়বাদীদের মতে সমাস কয় প্রকার। তাহলে চতুষ্টয়বাদী বা সংস্কৃত ব্যাকরণ মতে সমাস 4 প্রকার, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস আর অব্যয়ীভাব সমাস। ক্লিয়ার? 1 নম্বর। তাহলে সংস্কৃত ব্যাকরণ মতে বা চতুষ্টয়বাদী মতে আমরা সমাসকে 4 ভাগে পেলাম। দ্বিতীয় হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। তাহলে সুনীতি কুমারের মতে সমাস হচ্ছে আমার 3 প্রকার। দেখো সুনীতি কুমারের মধ্যে 3 প্রকার। 3 প্রকার কি কি বলেছেন? সংযোগমূলক সমাস, ব্যাখ্যামূলক সমাস আর বর্ণনামূলক সমাস। এবার সংযোগমূলক সমাসের মধ্যে পড়ছে দ্বন্দ্ব, যে দুটো সংযোগ করে দেওয়া হচ্ছে। ব্যাখ্যামূলক সমাস তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয়, অব্যয়ীভাব। তারপর আছে বর্ণনামূলক সমাস। বর্ণনামূলক সমাস হচ্ছে বহুব্রীহি। তাহলে ডক্টর সুনীতি কুমারের মতে সমাস কয় প্রকার? 3 প্রকার। সংযোগমূলক সমাস দ্বন্দ্ব, ব্যাখ্যামূলক সমাস তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয়, অব্যয়ীভাব। বর্ণনামূলক সমাস হচ্ছে বহুব্রীহি। তাহলে পরীক্ষাতে যদি পড়ে ডক্টর সুনীতি কুমারের মতো সমাসকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে লিখবা যে 3 ভাগে, সংযোগমূলক, ব্যাখ্যামূলক এবং বর্ণনামূলক সমাস। তারপরে দেখো প্রাচীন বৈয়াকরণ মতে, অর্থাৎ প্রাচীন যে ব্যাকরণবিদ অর্থাৎ বৈয়াকরণের মতে সমাসকে 6 ভাগে ভাগ করা হচ্ছে।
এক নম্বর হচ্ছে দ্বন্দ্ব, 2 নম্বর দ্বিগু, 3 নম্বর কর্মধারায়, 4 নম্বর হচ্ছে বহুব্রীহি, 5 নম্বর হচ্ছে অব্যয়ীভাব, 6 নম্বর হচ্ছে তৎপুরুষ সমাস। দেখে এতগুলো ভাগ যদি পরীক্ষাতে দেয় যে প্রাচীন বৈয়াকরণ মতে সমাজকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা কি লিখব যে 6 ভাগে ভাগ করা যায়। দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ। ক্লিয়ার? এখন দেখো যে বর্তমান সমাসের শ্রেণীবিভাগ, যারা ক্লাস 10-এ আছে হলো তোমাদের পরীক্ষাতে বললো যে সমাজকে কয় ভাগে ভাগ করা যায়, বা প্রাইমারি টেটের প্রশ্ন পড়তে পারে সমাজকে কয় ভাগে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা কি লিখব, সমাজকে 9 ভাগে ভাগ করা যায়। তাহলে এখানে আছে 6, এখানে সমান 6, আর এখানে আছে 3, তাহলে এই 6 আর এই 3, তাহলে হচ্ছে 9 প্রকার। যদি সাধারণ এরকম প্রশ্ন থাকলো পরীক্ষাতে যে সমাজকে কয় ভাগে ভাগ করা যায়, তোমরা 9 ভাগে লিখবে। আবার বলছি দেখো, যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় সমাজকে কয় ভাগে ভাগ করা যায়, তোমরা 9 ভাগে লিখবে, বা অপশান যদি 9 থাকে 9 টিক দেবে। আর যদি এগুলো ভেঙে দেয় সংস্কৃত ব্যাকরণ মতে 4 প্রকার লিখবে, ডক্টর সুনীতি কুমারের মতে সমাজ 3 প্রকার, প্রাচীন বৈয়াকরণের মতে সমাজ 6 প্রকার, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ। ক্লিয়ার হয়ে গেল? আর বর্তমান যে শ্রেণীবিভাগ, বর্তমানে সমাজকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে না 9 ভাগে। কি কি? দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ, এই 6। 7 নম্বর নিত্য সমাস, 8 নম্বর অলপ সমাস, আর 9 নম্বর হচ্ছে বাক্যাশ্বরী সমাস। তাহলে আমরা বর্তমানে সমাজকে কয় ভাগে ভাগ পেলাম? 9 ভাগে। তাহলে 9টা হচ্ছে এখানে 6 আর এখানে 3, তাহলে বর্তমান সমাসের শ্রেণীবিভাগ হচ্ছে 9 প্রকার। এবার চলে এসো পূর্বপদ পরপদের অর্থের প্রাধান্য অনুসারে সমাজকে কয় ভাগে ভাগ করা যায়। পূর্বপদ ও পরপদের অর্থ অনুসারে পরীক্ষাতে আসতে পারে, পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য অনুযায়ী সমাজকে কয় ভাগে ভাগ করা যায়। এখানে সমাজকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বললাম? যে 4 ভাগে, 4 ভাগে। তাইলে পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য অনুসারে সমাজকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে উভয় পদের প্রাধান্য। পরীক্ষাতে দিতে পারে কোন সমাসে উভয় পদের অর্থে প্রাধান্য রয়েছে? দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? তাহলে কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য রয়েছে? তাহলে কি বলবো? যে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য রয়েছে। 2 নম্বর পরপদের অর্থ প্রাধান্য, অর্থাৎ পরপদ বা উত্তর পদের অর্থ প্রাধান্য, তৎপুরুষ, দ্বিগু এবং কর্মধারায়। পরীক্ষাতে যদি দেয় যে তৎপুরুষ সমাস কোন পদের অর্থ প্রাধান্য? পরপদের। দ্বিগু সমাস কোন পদের অর্থে প্রাধান্য? পরপদের। কর্মধারয় সমাস কোন পদের অর্থ প্রাধান্য? পরপদের। আর একটা আছে অন্য বা অপর পদের অর্থ প্রাধান্য, বহুব্রীহি। কারণ বহুব্রীহি সমাসে না পূর্বপদ না পরপদ, অন্য বা অপর পদের অর্থ প্রাধান্য পায়। তাই বলছে যে অন্য বা অপর পদের অর্থ প্রাধান্য হচ্ছে বহুব্রীহি সমাসে। আর একটা হচ্ছে পূর্ব পদের অর্থ প্রাধান্য, অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসে হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য। তাহলে এই গেল পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য অনুসারে আমাদের সমাজকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। উভয় পদের অর্থ প্রাধান্য দ্বন্দ্ব সমাস, পরপদের অর্থ প্রাধান্য তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয়, অন্য পদের বা অপর পদের অর্থ প্রাধান্য বহুব্রীহি সমাস, পূর্ব পদের অর্থ প্রাধান্য অব্যয়ীভাব সমাস। তাহলে এই গেল আমার সমাসের শ্রেণীবিভাগ। সংস্কৃত বৈয়াকরণের মতে বা চতুষ্টয়বাদীদের মতে, ডক্টর সুনীতি কুমারের মতে, প্রাচীন বৈয়াকরণের মতে বর্তমানে সমাসের শ্রেণীবিভাগ 9 ভাগে ভাগ করা যায় পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য অনুসারে। এবার কি করবে? তোমাদেরকে পরীক্ষাতে যেভাবে চাইবে সেইভাবে লিখবে। আর যদি কিছু না চাই যে সমাজকে কয় ভাগ ভাগ দিয়ে, তোমরা 9 ভাগে টিক মেরে দেবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত হলো। এর পরবর্তী ক্লাসে কি করব? একটা একটা করে সমাজকে আমরা আলোচনা করব। একেবারে শুরু থেকে শুরু করব। তোমার দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু প্রত্যেকটাকে আলোচনা করব এবং সংক্ষেপে তোমাদের একটা শর্টকাট টিপস দিয়ে দেবো যে কীভাবে মনে রাখলে সমাজটা খুব সহজেই হয়। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।